আওয়ামী লীগের প্রতি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এই আওয়ামী লীগের যে কার্যক্রমের উপর স্থগিতাদেশ সেটা উইথড্র করার জন্য, প্লাস আওয়ামী লীগের যেসব লোকদের নামে বিন্দু মাত্র কোনো এভিডেন্স নাই তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত তারা আরেকটা কথা বলেছে যে সেনাবাহিনীর যে অভিযুক্ত সদস্য আছে তাদের বিচারটা আসলে সাধারণ আইনেই হওয়া উচিত, তাদেরকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া উচিত না এবং সেনাবাহিনীর উচিত সরকারকে সহযোগিতা করা। এই দুইটা বিষয় আপনার প্রশ্নগুলিতে প্রত্যেকটা আলাদা করতেন, তার আলাদা উত্তর দিতাম। আমি একটা উত্তর দিলাম, পরেরটা ভুলে গেছি, মনে হয়ে যাবে। তাহলে প্রথমটাই আপনাকে বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করার সুপারিশ তারা করেছে এবং বলেছে যে যারা জড়িত না তাদেরকে ছেড়ে দেওয়া যাবে। জি জি, এই বক্তব্যটা বায়াস বক্তব্য, সীমা পার হয়ে চলে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এটা কি তারা ঠিক করে দিবে? তো আমি যখন তাদেরকে বলি, তারা কি হিটলারের সংগঠনটা কি চালু রাখছে এখনো? আছে না? জার্মানি হিটলার পার্টি কি এখনো চালু? বন্ধ করলে পরে বন্ধ করছে কেন? আছে জবাব তাদের কাছে? হিউম্যানাইট মারায়, হ্যাঁ? কি বলবো আর দেখে আমি, তারা হিটলারকে পারে নাই আর বাংলাদেশে আওয়ামী লীগকে পারে। আমরা তো তবুও বলছি পরিষ্কার করে, আমরা আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করি নাই, আমরা তার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা দিচ্ছি, বন্ধ রাখতে বলেছি তৎপরতা, এবং একটা বিচার চলতেছে। এই বিচারকালীন, আপনারা সবাই জানেন, বিচারকালীন সময়ে বিচারের যে আসামি তার বহুবিধ তৎপরতা রেস্ট্রিক্টেড করা হয়। যেমন তাকে তো জেলে ঢুকে রাখা হয়, মানে কি তার সংগঠন জেলে ঢুকে রাখবো না, আমি আটকে রাখবো না, সে এখন বাইরে এগুলো নিয়ে এখন সেম ক্রিয়েট করবে, বাজারে একটা ইমেজ তৈরি করবে, বাজারে একটা ইমোশন তৈরি করবে, বাজারে ভুল মেসেজ দিয়ে মানুষকে মোটিভেট করে তাদের পক্ষে নিয়ে যাবে। এটা আমাকে দিব আমি না আগে বিচার শেষ করবো? কিন্তু একই, আপনি যার বিরুদ্ধে যাকে আসামি বলতেছেন তাকে আপনি ছেড়ে দিলেন আর সে সমস্ত সাক্ষী ইয়ে করে হুমকি দিয়ে বেড়াচ্ছে, এটা আপনি দিবেন? তাহলে কি বিচারটা হবে? তাহলে বিচারের আগে যেমন রেস্ট্রিকশন দেওয়া হয়, ঠিক সেরকম একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এবং পরিষ্কার করে বলতেছি আমরা যে এইটা কোনো ধরনের স্থায়ী, তাদের উপরে কোনো নিষিদ্ধ নয়, যেটা সাময়িক নিষেধাজ্ঞা, এবং এই বিচারের রায়ের উপর নির্ভর করবে তারা এরপরে তাদের নিষেধাজ্ঞাটাই পার্মানেন্ট হয়ে যাবে নাকি এটাকে আমরা উল্টো করে দিচ্ছি। আমরা তো বেটার, আমরা তো বরং তাদের হিটলারের চেয়ে ভালো পথ দেখাইছি। এইটা তো সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না, গণতন্ত্র মারায়। এটার উত্তর দেখবে কেন? হিটলারের পার্টিটা করে রাখে নাই কেন? হিটলারকে তারা কি করছিল? শুধু হিটলারের বিচার করছিল নাকি তাদের পার্টিটারও বিচার করছিল? এটা ঢঙের কথা, তাদের আসলে বুদ্ধি শুদ্ধি সীমা রেখে বলা উচিত। এই সাথে এবার জুড়ে দিই যে বেশিরভাগ হিউম্যান রাইট অর্গানাইজেশনের বিরুদ্ধে যে অভিযোগটা, যে তারা গ্লোবাল এক দেশের উপর আরেক দেশের যে আধিপত্য রেখে দুনিয়া থাকে, যেটাকে গ্লোবাল পলিটিক্স বলা হয়, যেটাকে অনেকে ভূরাজনীতি বলে, এগুলোর চাপে একটা আরেকটা দেশের উপর চাপ দেওয়ার সুযোগ পেলে সুযোগ নেই। এখন সেটার হাতিয়ার হিসেবে কি হিউম্যানিটি ইউজ হবে? হিউম্যান অর্গানাইজেশন এই ধরনের কাজে নিজেদেরকে পেতে দিবে যে আমাদেরকে ইউজ করেন? এখন এটা যদি তারা করে, দেন আমরা তাদেরকে অ্যালাউ করব না। বিশেষ করে এখানে তারা নিচে HRW কে, হোয়াট ইজ HRW? হিউম্যান রাইট ওয়াচে বিশেষ করে কলকাতার যে মহিলাটা মীনাক্ষী গাঙ্গুলি, তার কত পরিচয় দিব আমি যে সে রয়ের সাথে কাজ করে, রয়ের হুকুমে সে কাজ করে। বাংলাদেশের প্রতিটা হিউম্যান রাইট অর্গানাইজেশনকে জিজ্ঞাসা করেন কতবার তার মিথ্যা তথ্য আমি প্রমাণ করে দিয়েছি এই তথ্য মিথ্যা, এটা রয়ের কাছ থেকে প্ররোচনামূলক তথ্য। আপনি জিজ্ঞেস করে দেখেন ঢাকার যে কোনো হিউম্যান রাইট অর্গানাইজেশন। আপনারা সবকিছু ফোকাস করতেছেন এই HRW কাছ থেকে, HRW ওয়েবসাইট থেকে, এটা দিয়ে কি প্রমাণ হয় বুঝছেন না আপনি? ওর ভিতরে কারা কারা আছে? HRW আছে, আর আছে তাও তো MSF কে নিয়ে আসে নাই। সংস্কৃতি সুলতানা কামালের যে দোকানটা, ওটা তো রয়ের সংগঠন। এরপর আরো অভিযোগ আছে, অভিযোগ তো শেষ নাই। এই মুহূর্তে সবচেয়ে বেশি ফান্ড আসতেছে, এই মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই যে এনজিও ব্যুরো কাউকে ফান্ড দিচ্ছে না, কোনো ফান্ড অ্যাপ্রুভ করা হয় নাই ইনশাআত ক্ষমতার পর থেকে। তাহলে এই তৎপরতাগুলো চলছে কি করে? চলছে হলো এই যে কার্নেগি আমেরিকান যে থিঙ্ক ট্যাঙ্কটা, তাদের ফান্ড আসছে ইন্ডিয়া ঘুরে, ইন্ডিয়া থেকে এটা রয়ের হাত দিয়ে বাংলাদেশে ঢুকতেছে। এইটাই হলো INI সংগঠনটা। এই যে অমিতাভ ঘোষ আমেরিকান এম্বাসিতে বসে দেখে কাজ করতেছে, এই লোকগুলা টাকা দিচ্ছে এই যে জিল্লুরকে,
বাংলাদেশে এরাই এখন একমাত্র টাকা দেওয়ার লোক। তো রয়ের টাকা দিয়ে বাংলাদেশে হিউম্যান রাইট করবেন আপনি, আর আমরা বসে বসে দেখবো হিউম্যান রাইটের আড়ালে আপনারা এসব করবেন? আপনাদের আপনাদের অস্তিত্বই তো প্রশ্নবিদ্ধ। আপনি কি হিউম্যান রাইট করবেন? আপনাদের নিজেদের অস্তিত্বের খবর নাই। আপনারা আসছেন আওয়ামী লীগের ইয়ে নিয়ে, দালালি নিয়ে। এটি তো প্রমাণ হচ্ছে যে আপনারা ইন্ডিয়ান এজেন্ডা নিয়ে, রয়ের এজেন্ডা নিয়ে বাংলাদেশে আসতেছেন এসব বিবৃতি দেওয়ার জন্য। পুরা 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 সাক্ষাৎকার এটা বিবৃতিটা দেখেন, শুরুই করছেন আপনি বাংলাদেশকে প্রশংসা করে, ইউনূস সাহেবের সাথে দেখা হয়েছে আপনাদের সেই জন্য। তো তাহলে এবার আওয়ামী লীগের ব্যাপারে এরকম কথা বলছেন কেন? আপনি বলতেছেন যে ইয়ে দিতে হবে, ফাঁসি দেওয়া যাবে না। ফাঁসি দেওয়া যাবে কি যাবে না এটাকে আপনাদের উপর নির্ভর করবে। ওয়েস্টের কালচার কি আমাদের কালচার? ওয়েস্টের সমাজ কি আমাদের সমাজ? ওয়েস্টের সমাজের একটা লেভেলে পৌঁছেছে, বহু আইন তাদেরকে আমাদের মতন হয়তো পুঙ্খানুপুঙ্খ খেটে এটাকে প্রয়োগ করতে হয় না। আমাদের এখানে এখনো পর্যন্ত দেখেন আপনি একটা হেলথ, সাধারণ একটা স্বাস্থ্য বা স্কুল কলেজ এগুলো এখন ফ্রি করতে পারিনি আমরা। ফলে আমাদের মানুষ কেমন হবে আর ওদের মানুষ কেমন হবে, এগুলো কোনো ফারাক আছে না? তাহলে আমাদের এখানে শাস্তি একরকম হবে, তাদের ওখানে এক শাস্তি। আর তারা তাদের ইচ্ছাটা, তাদের স্ট্যান্ডার্ডটা আমাদের উপর চাপা দিতে হবে কেন? তাদের এলজিবিটি করে, আমাদের এলজিবিটি চাপা দিতে হবে কেন? তাদের কাছে এলজিবিটি রাইট হতে পারে, আমাদের কাছে এলজিবিটি রাইট না। তারা নষ্ট করছে মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ককে, ভাবছে এটা একটা লজিক্যাল রিলেশন, এটা একটা সায়েন্টিফিক রিলেশন। এটা কখনোই সত্য না। এটা মানুষের সম্পর্কের ভিতরে রেশনালিটি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এখানে স্পিরিচুয়ালিটি আছে। বাংলাদেশের মানুষ স্বামী স্ত্রীর জন্য জীবন ত্যাগ করে দিতে পারে, স্ত্রী স্বামীর জন্য ত্যাগ করতে পারে, ছেলের বাবা ছেলের জন্য ত্যাগ করে, এটা আমেরিকা পারবে? তা আপনি আমেরিকান স্ট্র্যাটেজি কেন বাংলাদেশকে ব্যাখ্যা করতেছেন? সবার কালচারাল ভিউ অ্যাটিটিউড কি একরকম? ট্রেনিং মানে বড় হওয়া কি একই রকম? আপনি আমেরিকান স্ট্যান্ডার্ড দিয়ে, ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড দিয়ে বাংলাদেশে আনতেছেন। আমাদের এখানে কেন ইয়েটা আছে, এই যে ফাঁসিটা কেন আছে? আমাদের এখানে দেখেন একটা সরকার বদলে গেলে তার যাবজ্জীবন সাজাকে খালাস হয়ে যায়। বুঝতেছেন আমাদের এখানে সরকার কেমন দুর্বল হয়? আপনি এখন আপনার স্ট্যান্ডার্ড দিয়ে চালাই দিতে চাচ্ছেন, হোল ওয়ার্ল্ডে গ্লোবে একটা স্ট্যান্ডার্ড নিয়ে আসবেন আপনি, উইদাউট মানে ফরগেটিং দ্য স্ট্যান্ডার্ড আর কালচার। কালচারাল স্ট্যান্ডার্ড আছে না, কালচারাল ওরিয়েন্টেশনের ব্যাপার আছে না, এগুলো চিন্তা করে কথা বলেন। এই পুরো স্টেটমেন্টেই তো আপনারা নিজেরা গার্বেজ বানায় ফেলেছেন। আপনারা এটা বেচন না, একদিকে বিবিসি যেমন বিক্রি একটা ভাড়াইটা বিবিসি হয়েছে, আপনারা এরকম একটা ভাড়াইটা দোকান খুলে বসতেছেন। আসলে কেন আপনি এইচআরডব্লিউ কে নিছেন? এইচআরডব্লিউ কে আগে কেন মূল্যায়ন করেন নাই তার এই কাজগুলো? আর গত 16 বছর ধরে জঙ্গিবাদের নামে আপনারা সমস্ত বাংলাদেশের কাহিনীকে উঠাই নিয়ে গেছেন, সাপোর্ট করছেন। হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করতে দেখিনি কাউকে। এখন কেন আসছে? আগে নিজেদেরকে প্রশ্ন করে, এগুলো রেডি করে, তারপর আসেন বাংলাদেশে। নেক্সট। কিন্তু আমি একটু সম্পর্ক প্রশ্ন করি এই বিষয়ে, যে তারা কিন্তু তাদের রিপোর্টে বলেছে যে যারা গণহত্যার সঙ্গে জড়িত এদের বিচারকে তারা উৎসাহিত করে এবং এই বিচারগুলো তারা চায় এটা করুক, কিন্তু মানে যাদের বিরুদ্ধে আর কি কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নাই তাদেরকে গ্রেফতার করে রাখাটাই তাদের আপত্তি। গ্রেফতার করেছি আমরা। ওদেরকে আরো একটা জিনিস তাদের চোখে রেখে গেছে, তারা জানে না তো আসলে ইয়ে গভর্নমেন্ট, ইউনূস গভর্নমেন্ট চালু হওয়ার পরে যতগুলা গুম খুনের অপরাধ হয়েছে, একটারও মামলা সরকার নিজে করে নেয়। এটা জানে তারা? মামলা করছে যারা আত্মীয় স্বজন তারা। এখন তাদের উপরে কোনো ঘটনা নাই, এখন তারা করতে গিয়ে নাম দিছে এক গাদা। ভালো কথা, কিছু তো করার নেই। আর সরকার যেটা করতে পারে সেখানে ইনভেস্টিগেট করে যেগুলোর নাম নাই সেগুলো বাদ দিচ্ছে। তো খামাখা এই যে অভিযোগটা তুলে দিলেন যারা নাই, এই আওয়ামী লীগের দালালি করতেছেন। আবার আওয়ামী লীগের আছে না নাই এটা উনি জানেন? এটা আর এমন কোন একটা আওয়ামী লীগের কাণ্ড দেখান তো যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে ধরে নিয়ে আসছি আমরা। এটা কোথেকে পাইছে তারা? মানে আমি বুঝি না আসলে একটা হিউম্যানিটারিয়ান মানুষ এরকম দালালি কাণ্ড কারখানা কেমনে জড়িয়ে যায় কেমনে? দাদা এগুলো কি আসলে আমরা যতটুকু জানি যে আওয়ামী লীগের প্রচুর অবৈধ টাকা দিয়ে তারা দেশে বিদেশে প্রচুর লবিস্ট নিয়োগ করেছে এবং এই অ্যাসালামের টাকা পয়সা দিয়ে, এগুলো কি সেই লবিস্টেরই অ্যাকশন যে 6টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা একসঙ্গে এসব বিবৃতি দিল? মানুষ এই ধরনের সন্দেহ করবে, এটি তো স্বাভাবিক। এখন যদি তারা এভাবে চালিয়ে যায়, হিউম্যান রাইটস জিনিসটাকে যদি এরকম বাড়া বাজায় দেয়, এটা যদি গ্লোবাল হেজিমনির একটা পার্ট বাড়া ফেলায়, তাহলে অবশ্যই তাই মানে হবে। জি, আমরা দেখেছি যে আমরা এটাকে বিরোধিতা করবো এভাবে এবং মাটিতে মিশিয়ে দিব। কোন রয়ের দালালি করে বাংলাদেশে কাউকে আসতে দেবো না আমরা। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি হিউম্যান রাইটের উছিলায় রয়ের এজেন্ডা নিয়ে মাথায় বাংলাদেশে আসবেন আর আমরা দাঁড়া দেখবো, এই আশা করেন না।
আপনারা নিজেদের নাম নিজেরা বদনাম করাচ্ছেন। এর ভিতরে অনেক ভালো সুনামওয়ালা অর্গানাইজেশন আছে, এই যে রবার্ট কেনেডি দিয়ে যেটা, এটা আমাদেরকে অনেক হেল্প। কিন্তু দেখেন সেম গলায় আমি HRW বেলায় বলতে পারছি না, একই কথা বলতে পারছি না। সিভিকাস ইয়েতে পাওয়া যায়, জেনেভার যখন হিউম্যানিটি যা কিছু সম্মেলন হয় সেখানে সিভিকাসকে উপস্থিত পাওয়া যায়। আমি বহুবার তাদের সাথে কথা বলছি, তাদের সম্পর্কে এত খারাপ মনে হয়নি আমাদের না। কিন্তু আমি HRW কে মাফ করতে পারবো না যতক্ষণ না ওর ভিতরে মীনাক্ষী গাঙ্গুলি আছে। আমি জানি মীনাক্ষী গাঙ্গুলিকে, সে তো এশিয়ান ডিরেক্টর, তাদের সেন্ট্রাল অফিস তার বিরুদ্ধে বহুতবার অভিযোগ আছে, খোঁজ নেই দেখেন। সেন্ট্রাল থেকে তারা হিউম্যান রাইট ওয়াচ এই সম্পর্কে ব্যাখ্যা দেয়। তারা মীনাক্ষী গাঙ্গুলিকে কেন, সে রয়ের সাথে কাজ করবে কেন? রয়ের সাথে কাজ করে হিউম্যান রাইটও মারাবে, হ্যাঁ, বাংলাদেশের উপরে আসবে, হেভি কাজ তার, হেভি পারফরম্যান্স। শেখ হাসিনার আমলে তারা তো অনেক চিঠি লিখেছে, শেখ হাসিনা তো একটাও শুনে নাই, অনেক সুপারিশ করেছে, অনেক চিঠি লিখেছে, একটাও তো শুনে নাই। এখন দাদা মানে শেখ হাসিনা ইজ নট এ স্ট্যান্ডার্ড, ফলে শেখ হাসিনার কথা বলে কোনো লাভ নেই। আমরা তার মাপে ইয়ে দিয়ে মাপক দিয়ে কিছু বুঝতে পারবো না। বাংলাদেশে কথা হলো, বটম লাইনটা হলো, কোন ইন্ডিয়ান হেজিমনি, কোন রয়্যাল এজেন্ট দিয়া কোন তৎপরতা বাংলাদেশ অ্যালাউ করবে না। কথা শেষ, ফুল স্টপ। বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, একটা মার্কিন একটা থিঙ্ক ট্যাঙ্ক, এই তারা বিএনপির সঙ্গে বড় কথাটা হলো যে গত 4 বার যে হাসিনা ইলেকশন করছে, 4 বারই তার একটা সো কল সার্ভের নামে কারা ভোট দিবে, কাকে, কে জিতবে, এই নিয়ে তারা সার্ভে করছে, এবং 4 বারই তারা সার্ভে রিপোর্ট দিছে হাসিনা জিতাছে। বলেন, যেখানে দিনের ভোট আগে হয়েছে, এখানে তাহলে এটা কি সংগঠন বুঝতেছেন আপনি? এই IR এর টাকা কোথা থেকে আসে? IRI RNI না বিভিন্ন নামে ওরা থাকে। এটা সবচেয়ে ভালো পাবেন এই যে CGS চ্যানেল এর জিল্লুরের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি দেখেন তাদের নামগুলো যে লেখা আছে, সব জিল্লুরের বাইরে বাইরে সংগঠন। এগুলো রয়ের টাকা এই এদের ভিতর দিয়ে এখানে আসে, এন্ডোমেন্ট নামে আসে, এটা অরিজিনাল নামে আসে এন্ডোমেন্ট। আমেরিকা এটা আছে এন্ডোমেন্ট থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে, তারা ইন্ডিয়াতে এনজিও হিসেবে রেজিস্টার্ড হয়েছে, এবং এই এন্ডোমেন্টের মাধ্যমে টাকা আসে, এইটাই রয়ের টাকা। এবং এইটা দিয়ে দেখেন আপনি জিল্লুরের বক্তব্যগুলো দেখেন, প্রত্যেকটা বক্তব্য আওয়ামী লীগ মুখ হচ্ছে, আওয়ামী লীগ আটকানো হচ্ছে, আওয়ামী লীগের পক্ষে তার বক্তব্য, সারাক্ষণ কান্নাকাটি করতেছে আওয়ামী লীগের জন্য। এগুলো কি? তার মানে আমেরিকান টাকায় রয়ের তৎপরতায় এগুলা কাণ্ড কারখানা চালানোর চেষ্টা করতেছে তারা বাংলাদেশে। এগুলো হিউম্যান রাইট ওর ভিতরে আছে। দেখেন এনজিওদের স্বাধীনতা রক্ষা করতে আছে। বলেন এনজিও জিনিসটা কি? আপনি একটা ফরেন অর্গানাইজেশন, ফরেন ফান্ড দিয়ে আমার রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আপনি আঘাত থাকবেন, আমি তাড়াতাড়ি দেখবো? হ্যাঁ, আপনি দিবেন আপনার রাষ্ট্রে? আপনার CIA কি করতেছে দেখেন না, আরেক দেশকে সরকার উল্টে দেয় পর্যন্ত। আর আপনি আপনাদেরকে আমার দেশে একটা সংগঠন করতে দিব, এবং এই সংগঠন দিয়ে আপনার রাষ্ট্র বিরোধী কাজ করবেন, আমি তৎপরতা দিব আপনাকে চালাতে। আপনি রয়ের হয়ে ইন্ডিয়ার স্বার্থে বাংলাদেশে কাজ করবেন, আপনাকে চলতে দিব? এত আপনার ভালো তারা, আমরা দেখেছি যে 2023 সালে নির্বাচনের আগে তারা বলেছে শেখ হাসিনার প্রতি নাকি 70% মানুষের সমর্থন আছে। তখন আমরা খুব বলবেন যে এটা কি ধরনের ইভেন এবার যেটা হয়েছে, লাস্ট যেটা হচ্ছে 24 এর ইলেকশনের আগের যেটা রিপোর্ট হয়েছে, এই রিপোর্টে তারাই, এই যে অরবিন্দ ঘোষ, সে কেমনে আমেরিকান এম্বাসিতে ডেস্ক নিয়ে বসে থাকে, কেমনে বুঝান আমার? সে হলো নাকি ওদের ট্রেনার, এটা রয়ের এজেন্ট, সে রয়ের এমপ্লয়ি, সে এই লোক কি করে এবং বিএনপির সাথে সে মিটিং করতেছে। কি বলবেন এগুলোকে? এই আমলে 1 মাসে বোধ হয়নি বিএনপির সাথে মিটিং হয়েছে, ফর্মালি প্রকাশ্যে দেখা আরে বাবা, বিদেশি দেখলে তো আমাদের কাপড় চোপড় ফেলে যায়, আর বিদেশি আসছে। কিন্তু এই IRI আজকে বিভিন্ন দলের সঙ্গে মিটিং করতেছে, গণ অধিকার পরিষদের সঙ্গে মিটিং করতেছে, বিএনপির সঙ্গে করতেছে। এখন বিএনপি তো কিছু বলে না, কিন্তু গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি স্পষ্টই বলেছেন যে বিএনপি খোদ তারেক যদি খোদ রয়ের বলে বসে থাকে, তাহলে আপনি বলবে কেন? তো সেখানে তারা যেই প্রশ্ন করেছে রাশেদ খানকে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে তোমাদের মনোভাব কি, জাতীয় পার্টির বিষয়ে তোমাদের মনোভাব কি? তো এই দুইটা প্রশ্ন কেন জিজ্ঞেস করতেছে? নিশ্চয়ই বিএনপি কেও করেছে, মানে তারাও কি এই আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে আসলে এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে এই IRI? অবশ্যই, এটা তো তারা কোনো কিছু লুকায় না। যেই অর্গানাইজেশনটা বাংলাদেশে এসে হাসিনাকে বলে যে সে 5 বার বলছে যে সে জিতবে, এই সার্ভে, এটা কি ধরনের সার্ভে? এটা বাসায় বসে করছে এটা সার্ভে, এবং এই জন্য তার টাকা পাইছে।
বলেন আপনি? এবং এগুলা করে যারা, তাদেরকে বাংলাদেশে আমি ঢুকতে দেবো, থাকতে দেবো? এই যে হাসিনা পলাইছে, আর এমনি সাথে সাথে অরবিন্দ ঘোষ পলাইছে বাংলাদেশ থেকে, কেন এমবাসিতে বসে না কেন এখন? So it is a joint collaboration. কখনকার যখন বাইডেন ক্ষমতা থাকে তখনকার, এই যে এখন নাই কেন, ট্রাম্পের আমলে নাই কেন? বুঝেন না? আপনারা কি ভাবছেন এগুলো বুঝি না আমরা? হ্যাঁ, আপনারা কি করেন আমরা বুঝি না? এই একটাই মাত্র সংগঠন আছে আমেরিকানদের সকল থিঙ্ক ট্যাঙ্কে, যারা ইন্ডিয়াতে রেজিস্টার্ড হয়েছে অ্যাজ এনজিও, এবং তার মাধ্যমে সে অন্য থিঙ্ক ট্যাঙ্কের টাকা ওখানে দিয়ে দেয় আমেরিকাকে, আর তারা ওই টাকাটা তাদের টাকা বলে ইন্ডিয়াতে নিয়ে এসে এবার যার যার মতো বিলাই দেয়, সে আবার টাকাটা নিয়ে যায় রকেটে। আমি চ্যালেঞ্জ করলাম, চেক করে দেখেন এটা সত্য কিনা। এই টাকায় দিয়ে জিল্লুর কথা বলে। তো আপনার কি মনে হয় যে আমাদের এই বাংলাদেশে যেভাবে কূটনীতিকরা নাক গলাচ্ছে সব বিষয়ে, মানে পৃথিবীর আর কোনো দেশে এরকম আছে? না, কোশ্চেনটা তো ওখানে না। কূটনীতিরা নাক গলাতে পারবে কেন? আপনি দিবেন কেন? এটাই তো প্রমাণ করে যে আপনার সরকার নাই আসলে। মানে নিউজ সাহেব যদি মনে করেন আমি আমেরিকান নাগরিক, তাহলে কি অবস্থা হবে? এই দেখুন জি, আমরা কিছু বলেন তো আবার সে আমি পোলাপানদেরকে বকা দিব এখন, যে এই যে নিউজ শুনলে তোমাদের কাপড় খারাপ হয়ে গেছে, বুঝে নাই লোকটা কে আসলে। সাধারণ একটা মানুষ, বাংলাদেশে বহুত মানুষ আছে কানাডা সিটিজেনশিপে চাকরি বাকরি করে খাচ্ছে ভাই, ওর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা হলো এক ধরনের যাওয়া। আর একটা লোক কানাডায় গিয়ে কানাডা গভর্নমেন্টের পক্ষে কাজ করতেছে, এই দুটো কি এক? ইভেন কানাডিয়ান নাগরিক হলেও তো আমি দিব না বাংলাদেশে তাকে, বহুত আছে। ইভেন সরকারি চাকরি, ইভেন আইনগত ভাবে নিষেধাজ্ঞা দাঁড়িয়ে আছে, তারপরে তারা জোর করে করতেছে। এই যে সরকারের ভিতরে বোধহয় মোর দেন 60% হলো ডাবল সিটিজেনশিপ। এটা তো বেআইনি। বাংলাদেশের আইন অনুযায়ী তারা বাংলাদেশের সরকার পজিশন নিতেই পারে না। বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব করা অপরাধ, ডাবল নাগরিকত্ব। এই যে আলিদি আছে আমেরিকান সিটিজেন, কুতুবি করতেছে, আবার ফয়েজ তাইয়ব, আমি কাকে পড়বে নাকি বলেন? এত রাম রাজত্ব, তারা তো আলাদা পাবে না। জি, আমরা এই যে মনির ওইখানে গিয়ে ঢুকে বসে আছে, মনির আমার সাথে টকশো করতে আসে না। মনির হায়দার, ইত্তেফাকের সাবেক সাংবাদিক মনির হায়দার, সে ভাবে যে আমি কোথায় আবার আমেরিকার বিরুদ্ধে কিছু বলে বসি, তাকে যদি তার সিটিজেন পারমিশন বাতিল হয়ে যায়। আমি নিজে বলতেছি, আর তাকে আপনি ডেকে নিয়ে এসে এই যে দেখেন প্রধান সহকারী, প্রধান উপদেষ্টা প্রধান সহকারী বানালেন তাকে। মানে কি কি করতেছেন? এই যে আলী রিয়াজ মনির গং, আলী রিয়াজি মনিকে নিয়ে আসছে, এগুলো তো একই গং তো আসলে। আলী রিয়াজ এটা হচ্ছে গং একটা, জোট একটা। আর ইউনিশা ভালো পাই আমেরিকান থাকলে পরে তাও মনে আস্তে আস্তে এতে পারবে। এবং ওই এতদিন কি করছে, যখন ওই দেওয়াল টপকে প্রতিবাদ জানায় তখন বলে সংশোধন করতেছি, ক্ষমা চাই ক্ষমা চাই। আমি এই হিউম্যান রাইটস নিয়ে আলাপ করলাম, আইআরআই নিয়ে আলাপ করলাম, আরেকটা বিষয় নিয়ে আমি একটু আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ ছাড় দেবে না ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফ। তারা বলতেছে যে ছাপ জানিয়ে দিয়েছে তারা এই ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় দিবে না। এখানে আমাদের $80 কোটি কিছু বেশি পাওয়ার কথা। সম্প্রতি এই বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর সঙ্গে বার্ষিক সভাকালে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে আইএমএফ বলে দিয়েছে। এখন দাদা আমার প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু শেখ হাসিনার চুক্তিটা হয়েছিল, তখন আপনারা ঋণের ছাড় দিতেন কেন, এখন দিবেন না কেন? মানে এটা কি আসলে আপনার কাছে যুক্তিপূর্ণ মনে হয়? প্রথম কথা হলো যে আমি তো খুব খুশি তারা এরকম কথা বলছে। কেন সরকার ছাড়া দিবে না? কারণটা হলো তারা যদি পুশ করে আমাদেরকে চীনের কোলে উঠে যেতে, আমরা কি করবো? আমার কিছু করার আছে? আমি খালি ওদেরকে এটাই সাবধান করবো, পরে যদি এটা না বলে যে আমরা কেন এক কান্নি মেরে খালি চীনের কোলে উঠলো। আমেরিকাকে কোনো সুযোগ দিলাম না কেন? ওয়ার্ল্ড ব্যাংকে কোনো সুযোগ দিলাম না কেন? আইএমএফ এর পাল্টা ব্রিক্স আসতেছে, ওটা কি তার বলে নেই? জানে না সে আমাদের পুশ করতেছে কেন? চীনের আইআইবি ব্যাংক নাই, তাদের ওয়ার্ল্ড ব্যাংক নাই, তারা কি আমাদেরকে পুশ করছে না যে তোমাদেরকে টাকা দিব না, মানে তোমরা যাও চীনের কোলে উঠো? এবং সভাপতি চীনের কোলে যাবো, সভাপতি তার সাথে আবার স্ট্র্যাটেজিক সম্পর্ক হবে। স্ট্র্যাটেজিক সম্পর্ক হওয়ার মানে বুঝেন, সভাপতি এটা আমেরিকান স্বার্থপূর্ণ। আমি পরিষ্কার করে ইউনূস সাহেবকে বলাইছিলাম
24 সালের সেপ্টেম্বরে তার আমেরিকা যাওয়ার আগে উনি পাখি পড়ার মতন করে পয়েন্ট গুলা লিখে নিয়ে গেছেন, যেখানে আমি সোজা হিসেবে বলেছিলাম যে আমেরিকার এটা মনে করার কারণ নেই যে আমরা কোনো ফান্ডিমালার দিকে যাব, আমরা চাইনিজের সাথে সম্পর্ক রাখবো, তাদের সাথে সম্পর্ক রাখবো, চাইনিজের সাথে বেশি রাখতে হবে। এই জন্য যেহেতু কম সুদের ঋণ দেওয়ার মূলত আমেরিকানদের আর নাই, নাই হয়ে গেছে, এককালে ছিল। এখন ওয়ার্ল্ড ব্যাংক যতটুকু দিতে পারে ওটুকুর ভিতরে তাদের যে মালিকানা আছে তার জন্য ততটুকু তারা পারে। এখানে তো তারা আবার চাইনিজকেও ঢুকতে দেয় না, থাকতে দেয় না, ফলে ডেফিনেটলি চাইনিজদের যেহেতু আলাদা একটা ব্যাংক হয়ে গেছে, তো আমি সব তার কাছ থেকে আমার তো কম সুদের ঋণ নিতেই হবে, ডেভেলপমেন্ট টাকা, অবকাঠামো বানানোর টাকা আমি থেকে কম সুদের রুল 1% আশপাশে ঋণ তো আমি পেতেই হবে। তো সেইটার জন্য চাইনিজের কাছে যাবো। এর মানে এই না যে আমেরিকানরা যদি মনে করে যে তারা বড় ধরেন সাঙ্গো গ্যাস তোলার জন্য যেরকম ভাবে ওই যে মাল্টিনেশনাল কোম্পানিটা গ্যাস তোলার জন্য আসছে, আমেরিকান কোম্পানি $6 বিলিয়ন ইনভেস্ট করছে, এর বিরুদ্ধে আসে আমরা করবো। কিন্তু তারা যদি মনে করে যে সবটা তারা খাইবে, ইউজ পাইছে, ইউজ হলো তাদের দেশের লোক, তাদের খাতিরের লোক, দেন দেয়ার এবং তারা পুশ করবে, তারা এত বড় বড় গল্প মানে আমেরিকা তার নাকি এত এত বন্ধু আছে। যে কিস্তির টাকা ছাড় হয়েছে হাসিনার 3 বছর ধরে, তার লাস্ট 3 কিস্তির টাকা অর্থাৎ ইউনিশন ক্ষমতা আসার পরে এর টাকা দেওয়া হয়নি, এই টাকা তারা আটকে রাখবে। মজার আবদার না? তো তাহলে সভাপতি আপনার ব্যবস্থা। এখন আরেকটা ইনফরমেশন দিই আপনাদেরকে, বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আসা শুরু হয়েছে 76 সাল থেকে, এক্সাক্ট 76 বাজেট থেকে এটা প্রবেশ করেছে, মানে সভাপতি 76 শুরু থেকে তাদের কাজ শুরু করতে হয়েছে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে বড় করবো না, আমরা যেন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যাই, আইএমএফ এর টাকা পাই, এই কাজটা কিন্তু করে দিয়েছিল শেখ মুজিব নিজে। অনেকে জানেন না এটা। 74 দুর্ভিক্ষে যখন আমরা কাঁপতেছি, নাকায় মরতেছি, তখন শেখ মুজিব দেখা করতে গেছিলেন কিসিঞ্জারের সাথে ওই বছরই, ওই সেপ্টেম্বরেরই, এবং সেখানে গিয়ে তুমি ওই তাকে উন্নত করে আসছিল। কিন্তু সেকালে আমেরিকানদের এই সোভিয়েত আর আমেরিকান ব্লকের যে রাজনীতি, তাদের নিয়ম ছিল যে ব্লক ভেঙে কেউ যদি ক্রস করে, সোভিয়েত ব্লকের লোক যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে হেল্প করবো ঠিকই, কিন্তু সাবধান, ওকে আগে ফিজিক্যালি মেরে দিব এই জন্য, নাহলে আমরা টাকা দিলে এই লোকটা কিন্তু পপুলার হয়ে যাবে, আবার দেশ ভালো হয়ে যাবে, এবং দেশ ভালো হলে আবার আমাকে গালাগালি শুরু করবে। এই জন্য আমরা এই ধরনের লোককে আগে মেরে দিব, এরপরে টাকা তো অবশ্যই দিব। এবং ঠিক এই কারণে শেখ মুজিব মারা গেছে, এবং শেখ মুজিবকে মারার মূল পরিকল্পক আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বুস্টার বলে যার নাম বেশি পরিচিত, পরে সেখান থেকে মোস্তাক থেকে গম, বাকিটা আপনারা জানেন সবাই। ওকে, বাড়াচ্ছি না ওই গল্প বেশি। তাহলে সেই টাকাটা আমাদের এখানে আসছিল 76 সালে। 76 সালে জিয়াউর রহমানের সরকার কি নির্বাচিত সরকার ছিল? 76, 77, 78, 79 ফেব্রুয়ারি থেকে সংসদ ইলেকশন আছে। তাহলে টাকা দিয়েছিল কেন সে সময়? কথা শেষ হয় না, এখানে আরো আছে। এরপরে আমাদের মূল প্রবলেম দেখা দেয়, মূল প্রবলেমটা আগেই দেখা দিয়েছিল যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি থেকে যাচ্ছে প্রত্যেক বছর। যা বৈদেশিক মুদ্রা আয় করি আর যা বৈদেশিক মুদ্রা ব্যয় করি, এর মধ্যে ব্যালেন্স নাই, সবসময় ঘাটতিতে পড়তেছে, আমাদের বৈদেশিক মুদ্রার অভাব। তখন আইএমএফ যে পরামর্শ দেয়, এটা আইএমএফ এর কাজ, ও তখন একটা সংস্কারের পরামর্শ দেয় আমাদেরকে। এই সংস্কারের কাজটা একটা লং লেংদি, এই সংস্কার করছি বলে কিন্তু বাংলাদেশের ইকোনমি এখন দাঁড়া আছে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিয়েলাইজেশন হলো তখন বাংলাদেশের কমিউনিস্টের প্রভাব মারাত্মক। ওয়ার্ল্ড ব্যাংক মনে করে যে আমি যখন এই যে পাটকল গুলা যে চুরি হয়ে টাকা সব নষ্ট হয়ে যাচ্ছে, সারা বছর পাটকল চলে না, ঈদের আগ দিয়ে সব নোয়াখালী থেকে ঢাকা এসে হাজির, এই জন্য নাম লেখা আছে শ্রমিক হিসেবে। ওকে, এখন পুরো বছর বেতন দিতে হবে, অন্তত দেখি কারখানায় চলে না। এইভাবে প্রত্যেক বছর কোটি কোটি ডলার ঈদের আগে বিশেষ করে এই সব পেমেন্ট করতে হতো সরকারকে, মাগনা। এটা আমি আদমজির কথা বলছি, আদমজি সাইদুল নাম যদি মনে থাকে আপনার, তাহলে দেখবেন আদমজি পাটকলের সবচেয়ে বড় নেতা ছিল সাইদুল হক। আমি তার কাহিনী করতেছি, সে এগুলা লোক, দেশের লোক নাম ঢুকাইতে দিত, আর এগুলারই সরকারি কারখানা যেহেতু ঈদের আগে বেতন দিতে হবে সবগুলা, বকেয়া পরিশোধ হবে, এগুলা চুরি হতো। তো এটা সভাপতি ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিবে, আর এটা বন্ধ করলে কি হবে? আমাদের শ্রমিক নিপাত যাক। এই প্রথম তারা নাম শুনলো ওয়ার্ল্ড ব্যাংক বলে কিছু সংগঠন আছে, এটা কিন্তু চিন্তাও না তারা এরকম সংগঠন আছে কিনা, কি করে খায় না, মাথায় দেয়, তাও জানে না। তারা ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে নিপাত যাক, এই শুরু করলো তারা প্রথম। তাহলে এই কাজটা তারা এই কমিউনিস্টের অত্যাচার থেকে বাঁচার জন্য নির্বাচিত জিয়াউর রহমানের হাতে সংস্কার করতে চায় নাই, কারণ নির্বাচিত সরকার থাকলে হবে না এটা।
পাবলিকের সঙ্গে সরকারের সম্পর্ক নাই এমন একটা সময় হতে হবে। সেটা একমাত্র উপায় হচ্ছে যে মার্শাল ল জারি করে নেওয়া। এই জন্য জিয়া রহমানকে তারা মেরে ফেলায়, দায়িত্বটা দেয় আমেরিকান এম্বাসিকে, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক এই কাজ করতে পারে না। আমাদের দেশের লোকাল পলিটিক্সে, কোন দেশের লোকাল পলিটিক্সে সে ইন্টারভিউ করতে পারে না, তার ম্যান্ডেটে এই কথা লেখা আছে। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ দুজনের ম্যান্ডেটে লেখা আছে লোকাল পলিটিক্সে ইন্টারভেনশন, সংযুক্ত রাখা, কোন ধরনের সম্পর্ক রাখা তাদের জন্য হারাম। সেই জন্য তারা আমেরিকান এম্বাসি এই কাণ্ডটা করেছে, জিয়া রহমানকে মারছে এবং এরশাদকে নিয়ে আসছে। মার্শাল দিয়ে করছে এই জন্য যে মার্শালের সাথে লোকাল পাবলিকের কোনো সম্পর্ক হয় না, এবং এই অবস্থায় তারা সমস্যাটা করে। এখন উত্তর দেখ তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ, তাহলে এই যে মার্শাল গভর্নমেন্টের বেলা 9 বছরের মার্শাল গভর্নমেন্ট আপনার পুরাটার সময় থেকে সমর্থন করে গেলেন কেন? এখন আপনার নির্বাচিত গভর্নমেন্ট চান, ইন্ডিয়ান দালালি নিয়েছেন, হ্যাঁ সব ইন্ডিয়ান স্টাফরা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর বড় বড় পোস্টে পড়ে বসে গেছে বলে তাদের যদি কাজ করে। এখন ট্রাম্প সাহেবকে জাগাইতে হবে, যদি না জাগে তাহলে আমরা উপরে ফেলাই দেবো। তাহলে আমরা কি করবো? আমরা এখন সোজা তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ উপরে ফেলাই দেবো, উপরে ফেলাই দিয়ে আমরা সোজা চীনা দিকে হেঁটে যাবো, এবং তার দায় দায়িত্ব আমেরিকানদের। কথা পরিষ্কার বলে দিচ্ছি আমি। এবং তাদের সব ধরনের স্ট্র্যাটেজিক রিলেশন আমাদের চীনের সাথে করবো আমরা। আপনারা আমাদেরকে ফোর্স করছেন, ফেলে দিচ্ছেন সেদিকে, আমরা যেতে চাই নাই। ভেঙে বললাম আপনাকে, কোনো কিছু লুকায় নেই জায়গায়। দেখেন আপনি, আমি ছোট্ট মানুষ, যতটুকু করতে পারি করছি। বলেন। না অবশ্যই আমাদের তো এরকম হলে তো আর আমাদের চীনের দিকে ঝুঁকে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। বাট আমি আপনাকে এখন যে প্রশ্নটা করছি সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যে আমরা যদি সামরিক চিত্র দেখি, এই মানবাধিকার সংস্থাগুলো, এই 6টা মানবাধিকার সংস্থা, আইআরআই এবং এই যে আইএমএফ, এদের সবার ভিতরে কিন্তু একটা ওই যে ওই স্বৈরাচারের পুনর্বাসনের একটা চিন্তা ভাবনা আমরা দেখতে পেলাম। আপনার আলোচনায় এটা ক্লিয়ার হলো। এখন আমার প্রশ্ন, আপনি প্রায় সময় অনেকবার বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, কিন্তু আপনি কেন বলেছেন সেটা আপনি ভালো জানেন, আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে? আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া গতকালকে বলেছেন যে এই সরকার আরো 1-2 বছর থাকতে পারে। এখন আপনার কাছে আমার প্রশ্নটা এখানেই, আপনি কি মনে করেন জনাব গৌতম দাস যে না আমি একটু প্রশ্নটা শেষ করলে একটু বুঝতে সুবিধা হবে। এখন মনে করেন যে মানবাধিকার সংস্থা, আইআরআই, আইএমএফ এরা বলবে ডক্টর ইউনূস আপনি আওয়ামী লীগকে আনেন, আওয়ামী লীগ সারা নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তখন ইউনূস সাহেব কি বলতে পারে যে তাহলে এখন তো আওয়ামী লীগকে আনলে আন্দোলন জমবে, আরো 2-1 বছর যদি আমাকে রাখেন তাহলে তারপরে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আওয়ামী লীগকে আনবো। এটা হতে পারে কিনা? নাকি ইকবাল করিম ভুইয়া কি এটাই বলছে নাকি? হ্যাঁ উনি বলছে যে এই সরকার আরো 2-1 বছর থাকতে পারে, তারপরে বিএনপি আসবে। এটুকুই থাকি। জি, হিন্দিতে বলে সারাসা ঝুট, মানে তার এই বক্তব্য ন্যূনতম সত্যতা নেই, আমি মনে করি সত্যতা আছে। আর একটা বেসিক কথা বলি, যেই লোকটা একবার সেনাবাহিনী থেকে রিটায়ার করে যায়, যেই দিন থেকে পরের দিন থেকে উনি সেনাবাহিনীর কাছে কেন বলে যে ভালো আছে বলে একটা সাবন দিবে, আপনার 2 পয়সা দাম নাই তাদের কাছে। কারণ যে লোকটা আপনার পরে সেনাপ্রধান হইছে ও কি বুঝে না যে উনাকে মানতে থাকে, তাহলে উনার সেনাপ্রধান থাকার দরকার কি? ফলে বটম লাইনটা হচ্ছে যে সেনাপ্রধান একবার রিটায়ার করে তিনি সেনাবাহিনীর কেউ না। তাহলে তাকে একটা আমার মতো অ্যানালিস্ট হিসেবে কোনো কথা বলতে হলে বলতে পারে, রাইট তো আছে। আচ্ছা এখন আসেন, আমি যেখানে বলতেছি ফেব্রুয়ারিতে ইলেকশনই হবে না এবং তার আগে পর্যন্ত ইউনূস সাহেব ক্ষমতা থাকতে পারবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আর উনি বলতেছেন 1-2 বছর, কি বেসড অন হোয়াট, কিসের ভিত্তিতে বলতেছেন? আপনি আজকে বিএনপির দিক থেকে যে ইউনূস সাহেবের সাথে দেখা করে যে দাবিটা দিয়েছে ওটা একটু ভালো করে তাকান। এটা নিয়ে আপনার প্রশ্ন আছে, আমি বলে শুনছি, এটা পরে আলোচনা করেন। কিন্তু আমার এই পরিস্থিতিতে এটা কিসের ভিত্তিতে এসে কথা, তাও কি আমি তো পড়ি নাই পুরাটা, তার নাকি পুরা 5 বছর আগামী বাংলাদেশে কি হবে পুরা পর্ব বাই পর্ব, মানে আমি নিজেই তো বলতে পারবো না 5 বছরে কি হবে, রাফলি কি হতে পারে। বড় জোর আমি 3 বছর পর্যন্ত দেখতে পারি, হ্যাঁ একটা রাফ কথা বলতে পারি যে 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত কি হবে একটা মোটা দাগের কিছু বলতে পারি, কিন্তু একবার স্পেসিফিক ডিটেইল মানে একটা বোধহয় অন্তত না হলেও 20টা লাইন বাক্য আছে ওখানে, এটা তো আমিও পারবো না। না এখন যদি ডক্টর ইউনূস সরকার বলে যে আচ্ছা নির্বাচনটা তাহলে এখন না হয় 2 বছর পরে হোক, পাবলিকের আস্তে আস্তে মনও ভালো হয়ে যাবে, কারণ আস্তে এগুলো ভুলে যাবে, পরে নির্বাচনটা হবে, তাহলে কি এই ভারত এবং এই যে সংস্থাগুলো কি বলবে যে আচ্ছা ইউনূস তাহলে থাকুক? এরকম কিছু একটা হতে পারে কিনা? কারণ আপনি তো বলতেছেন যে নির্বাচন হবে না। কথা পারতেন, বাইরের লোকরা বললেই তাদের কথা শুনতে হবে কেন আমাদেরকে? আর বাইরের লোকরা কি করবে? বাংলাদেশ থাকে ইউনূস সাহেব এই দেশের রাজনৈতিক দলগুলোকে কি বলবে ওইটা আগে বলেন।
এখন অনেক কোন মুখে বলবে কেন, লোকে জিজ্ঞেস করবে সিম্পলি কেন ওরা বলছে, ওটার কি উত্তর দিবে? জি, অনেক ধন্যবাদ। এই 6টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা কিন্তু বলেছে যে এই অভিযুক্ত আর্মি জেনারেলদের বিচার সাধারণ আইনেই করা উচিত এবং এই বিচারে কোনো তারতম্য করা যাবে না এবং সেনাবাহিনীর উচিত সরকারকে সহযোগিতা করা। এর আগে আমরা দেখেছি যে টিআইবি সহ আরো কিছু অর্গানাইজেশন তারাও কিন্তু বলেছে যে এই বিচারটা সরকারের যেভাবে চায় সেভাবেই হওয়া উচিত, মানে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুযায়ী, এবং যে সাবজেল ঘোষণা করা হয়েছে টিআইবি বলতেছে এটাও একটি অসাংবিধানিক। এবং আরো যেন কারা কারা, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আরো যেন কারা কারা বলেছে যে জাতিসংঘের হিউম্যান রাইটস গ্রুপ সম্ভবত বলেছে যে এই বিচারগুলো হওয়া উচিত এবং এই মানবাধিকার সংস্থাগুলো ধন্যবাদও জানিয়েছে। এবং তাদের এগুলো বলার আগেই তো আমরা শুরু করে দিচ্ছি, তারা তো ধন্যবাদ এখন দিচ্ছে, তারা তো এখন বলছে এগুলো এগুলো করতে হবে, কি করতে হবে তো আমরা শুরুই করে দিচ্ছি। বাংলাদেশের মতন কয়টা দেশের এই ধরনের গুম খুনের প্রতিকার হিসেবে সেনাবাহিনীর লোককে ধরে নিয়ে আসা হয়েছে সিভিল কোর্টে? কোন কোন দেশ হয়েছে? কয়টা দেশ পারছে? আমরা তো ওটা করে দেখেছি। এবং এই বাধা তো প্রতি পদে বাধে। আমি গুমের বাসা ঘরগুলা দেখতে দেওয়া হয়নি আমাদেরকে, কে দেয় নাই? এই ওয়াকার দেয় নাই। আমরা তো তখন বলতে চাই নাই আসলে। কিন্তু মেজর জেনারেল হাকিমুজ্জামান বলতেছেন যে ডিজিএফ হয়তো ইউনূসের আন্ডারে, আমাদের আন্ডারে তো না। ডিজিএফ একই সাথে ইউনূসের আন্ডারে, একই সাথে সেনাবাহিনীর আন্ডারে। কিছু কাজ রিপোর্টিং করবে পলিটিক্যাল সাইডটা, এটা জিয়া রহমানের বানানো, এটা এভাবে, কিন্তু বাকি সবকিছু সে সেনাপ্রধানের কাছেও তাকে এক ধরনের রিপোর্টিং করতে হয়, ইউনিসের কাছেও এক ধরনের রিপোর্টিং করতে হয়। এটা হচ্ছে এইভাবে বানানো হয়েছে ডিজিপিকে। ফলে এটা কাউকে আরো দিকে এটা দায় ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখন এই যেই বলল যে এদেরকে আমরা হেফাজতে নিয়েছি, এর ভিতরে আমরা দেখলাম যে তোফায়েল মুস্তাফা সরোয়ার তিনি কথা সোজা হেফাজতে নিয়েছেন মানে কি? এটা কোর্টের হেফাজত বলতে যেটা বুঝে সেটা না, এটা আপনার আর্মি নিয়মে কি বানাইছে, ওটা আপনি আর্মির ভিতরেই আছে, ওটা আর্মির সাথে বাইরের কোর্টের কোনো সম্পর্ক নেই। কোর্ট বলবে ভালো হেফাজতে আসতে নিয়েছেন, কালকে নিয়েছেন, কাল তো লাস্ট ডেট না। এটাই বলতেছি দাদা, আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে আপনি দেখেন যে ক্রমশই দেশের ভিতরে এবং দেশের বাইরে এই অভিযুক্ত জেনারেলদের বিচারের জন্য ক্রমশ একটা জোরালো জনমত গড়ে উঠতেছে, বিশ্বমত গড়ে উঠতেছে। এর ভিতরে কবির পালিয়ে গেছে, মেজর জেনারেল কবির পালিয়ে গেছে। এখন আবার এই গতবার এই সালাউদ্দিন সাহেব বিএনপি তিনি দেখা কইরা তিনি ইউনূসকে বলেছেন যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্বন্দ্বটা মিটিয়ে নিতে, নয়তো আমরা এটা এফোর্ড করতে পারবো না। তার মানে হচ্ছে যে বিএনপি আবার এই জেনারেলদের সালাউদ্দিন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ র, সো এটা রয়ের বক্তব্য ফর্মালি বিএনপি নাম দিয়ে সরাসরি ইউনূস সাহেবের কাছে তার মুখের সামনে বলা হচ্ছে। এখন ইউনূস সাহেবের যদি মান ইজ্জত মান সম্মান বলতে কিছু যদি না থাকে, দেশের মান সম্মান পদের মর্যাদা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে চুপ থাকবে, আর যদি জ্ঞান থাকে তাহলে অ্যাকশন হবে। আমি যা বলে বলে দিচ্ছি, আগামীকালের মধ্যে তাকে আনতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় না এলে গিয়ে তাকে ধরে নিয়ে আসবে। আর যদি না হয় তাহলে সরকারের কি করার আছে এক্ষেত্রে? এর মানে হলো যে তার সরকার নাই, তাহলে সরকার না থাকলে যা হয় তাই হবে, যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে সে সরকার হয়ে যাবে। আমাদের অনেক বুঝতে পারছি। তবে অবশ্যই আমরাও চাই একটা লোক অপরাধী, তাকে আদালত রায় দিচ্ছে যে ওকে ধরে নিয়ে আসেন, আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন না, বাস্তবায়ন করতে পারছেন না, তাহলে আপনি কি সরকার? আপনি তো আদালতের এই রায়টা, এই দাবিটা শুনতে বাধ্য বলেই তো আপনি সরকার, আপনি এক্সিকিউটিভ ব্রাঞ্চ, কিন্তু আপনার দায়িত্ব। আপনি যদি এটা পালন করতে না পারেন দেন আপনি সরকার না, তাহলে যে পালন করে দিবে সেই সরকার হয়ে যাবে, আর যার মুরত আছে সেটা করে দেবে। আর যদি ওয়াকারের মুরত থাকে, ওয়াকার সবটা ভেঙে ছুড়ে দিয়ে পুরা ক্ষমতা নিজে নেবে, যাকে খুশি তাকে দেবে, ডেকে নিয়ে আসবে। কিন্তু আমি মনে করি না যে এটা ওয়াকারের পক্ষে যাবে পরিস্থিতিটা। ওয়াকার আরো নির্মম হয়ে মারা যাবে, তাই এখন চয়েস তার, সে কি করতে চায়। আমি আশা করি সবটা বুঝাই বলতে পারছি আপনাদের। জি, আশা করি কালকের ভিতরেই আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে এটা একটা খুবই একটা বিশাল ইস্যু। প্রশ্ন এখানে এই যে আপনার হাকিম সাহেব বলছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, তাহলে হাকিম সাহেবকে কালকে প্রমাণ করতে হবে যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর যদি না হয় তাহলে ওর আর্মি যদি
মানে হয়ে যাবে যে হোল আর্মি প্রতি শ্রদ্ধাশীল। আপনি আর একটা ইনফরমেশন দিই, বাড়তি ইনফরমেশন। আমার জানা মতে হোল আর্মি প্রতিষ্ঠানের একটা লিগ্যাল, ওরা বলতে পারে কমিটি, কনসালটেন্ট কমিটি আছে। যে কোনো লিগ্যাল বিষয় হলে পরে তারা সেই কমিটিকে ডাক দেয়। কমিটি অনেক মেম্বার, কিন্তু অন্তত 5 জন বোধ হয়। তাদেরকে ডাকে ডেকে লিগ্যাল পরামর্শটা কি শুনতে চায়, এবং তারা যে লিগ্যাল পরামর্শটা দিছে তাদের শুধু উচিত হবে চুপচাপ একদম আইনের কাছে সমর্পণ করা, আইনে যে কথা লেখা আছে তা দাবি করেছে সেই অনুযায়ী আচরণ করা। এখন এরপরেও যদি তারা না করে, সভাপতি যে করবে না সে এটা দায় দিবে। ক্লিয়ার? সভাপতি সর্বোচ্চ দায়টা সেনাপ্রধানে নিয়ে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা তো আপনি তো অবশ্যই অনেকবার বলেছেন যে নির্বাচন হবে না, কিন্তু তারপরেও যদি হয় আর কি, এখন সেজন্যই আজকে বিএনপির নেতৃত্বে কিছু লোকজন তারা কয়েকজন নেতা তারা গিয়েছেন ইয়ের কাছে, ওই যে মির্জা ফখরুলের সরি ডক্টর ইউনূসের কাছে তারা গিয়েছেন, ইউনূস সাহেবের কাছে গিয়েছেন এবং গিয়ে তারা বলেছেন যে যেভাবেই হোক মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলা চেঞ্জ করতে হবে, নির্বাচনের সময় এগুলা থাকা যাবে না। কেন? সবচেয়ে গাধামি বক্তব্য, গাধামি কাজটা করছে আলমগীর সাহেব। ওনাকে তো একটা কারণ বলতে হবে নাকি? কারণ উনি বলতে যে সরকারকে নিরপেক্ষ দেখাতে হবে। আচ্ছা, তো সরকার নিরপেক্ষ না উনি কেমনে বুঝলেন? আর সরকার যদি নিরপেক্ষ না হয় তার জন্য উনি নিজে দায়ী, ব্যক্তিগতভাবে উনি দায়ী। এই যে অ্যাটর্নি জেনারেল নামটা করে ঢুকাইছে, এটা কে ঢুকাইছে? বিভিন্ন ইউনিভার্সিটি যে ভাইস চ্যান্সেলর বদল হয়েছে, প্রো ভাইস চ্যান্সেলর বদল হয়েছে, এটা নাম ঢুকাইছে কে? আলমগীর সাহেব আপনি ঢুকান নাই? এখন নিরপেক্ষতা মারা, হ্যাঁ? উনি কি আসলে আপনি মানুষ অন্য কিছু না, তিনি বলেছেন দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে হবে। উনি কেন সাজেস্ট করে সেই লোক ঢুকাইছেন? অধিকারের অনুষ্ঠান, সেখানে গিয়ে সে এমন বক্তৃতা দিচ্ছে তার একটা প্রশংসা করিয়া ব্রিটিশ অ্যাম্বাসেডর খেপে গিয়ে সেইটার জন্য একটা প্রতিবাদ লাগছে। দাদা আবার একটু বলেন তো, লাইনটা ক্লিয়ার ছিল না, আবার একটু বলেন কে কে প্রতিবাদ করছে? বিদেশ মানে ব্রিটিশ অ্যাম্বাসেডর, ঢাকা ব্রিটিশ অ্যাম্বাসেডর এই অ্যাটর্নি জেনারেলের বক্তৃতা, তখন যে অ্যাটর্নি জেনারেল না, এরা বেসিক্যালি এরা সবাই আমাদের অ্যাটর্নি জেনারেলের বাবা। তার যে চেম্বার, মানে তার যে ব্যবসায় প্রতিষ্ঠানটা, লিগ্যাল ব্যবসা প্রতিষ্ঠান, তার যে লিগ্যাল অফিসটা, সেই অফিসে এরা সবাই এমপ্লয়ি বেসিক্যালি, এই অ্যাটর্নি জেনারেল। ওই অবস্থায় সে অধিকারে কোন একটা অনুষ্ঠানে গেছে, আমি এত ডিটেলে যাচ্ছি না। সেখানে যাওয়ার পরে তার বক্তৃতার সময় এমন দলবাজি বক্তৃতা দিচ্ছে, ইয়ের প্রশংসা করে, তারিখের প্রশংসা করে, যে তাতে খেপে গেছে ব্রিটিশ অ্যাম্বাসেডর যে তোমরা এটাকে কি দলবাজির জায়গা বানাইছো? হ্যাঁ, তুমি এখানে হিউম্যানিটেড ওয়ার্কশপ করতেছো, তুমি এখানে এই লোকটাকে আনতে দিলে কেন? প্রথম কথা, আসলাও আবার আসার পরে সেরকম দলবাজি বক্তৃতা দিচ্ছে, এটা কেমন হবে? এবং সেই আমাকে দেখাইছে, আমি নিজে দেখছি এটা। হইলো, সবই তো বলে দিলাম। সেই এই অ্যাটর্নি জেনারেল কে তাহলে? এবার বোঝা যাচ্ছে তার নামটা কে সাজেস্ট করছে। তার মানে সরকার গঠন হওয়ার পর কন্টিনিউয়াস এর ভিতরে লোক ঢুকে যাচ্ছে কে? এই যে ওদের লেবার নেতা, আমাদের কি খান জানি, বিএনপি যে লেবার নেতাটা, উনি তো প্রকাশ্যে বলছে যে সরকার তো আমাদের, এই সরকারকে বিরোধিতা কেন করবো? এরকম বর্ষ পাবে না। তার মানে সরকার আসার পরে প্রত্যেকটা দল থেকে যে যতটা পার্সু করতে পারছে তার দলের লোক এই সরকারের মধ্যে ঢুকেছে। আর এখন বলতে যে সরকার না না না, সরকারটা নানান দলের লোকে ঢুকে গেছে। কি বলছেন? তা আপনি ঢুকালেন কেন? সবাই ঢুকাতে ধরেন, আপনি ঢুকালেন কেন? তার মানে তো এটা আপনার প্রভাবিত সরকার। লাইসেন্স গুলো বদলাইছে, শুধু তাই না, এই যে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ন্যাংটা হয়ে আপনি শিক্ষক সমিতি ফোরাম বানাইতেছেন, তাও আর কি সামনে লিখে রাখতেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এগুলো কি? হ্যাঁ, নিরপেক্ষতা। এই যে যেগুলা স্কুল টিচার, ওগুলাকে পর্যন্ত ইনফ্লুয়েন্স করছেন আপনি, খেপায় ওদেরকে ঢাকায় নিয়ে আসছেন কেন? কারণ রিয়েল ভোট নেওয়ার সময় ব্যালটটা ছিঁড়ে দেবে যে লোকটা, এটা হলো স্কুলের মাস্টারটা, যে স্কুল ভোট হবে ওই স্কুলের মাস্টারটা এই কাজ করবে।
তো তাকেও আপনার ইনফ্লুয়েন্স করার জন্য কাজে নামতে হচ্ছে। আর আপনি এখন আসছেন যে কথা মারে, হ্যাঁ আমি চান কি আসলে? আপনার এই যে প্রত্যেকটা ডাকসু ইস্যু যতগুলো ইলেকশন আপনি হারছেন কেন? আপনি মাস্টার কিনতে গেছেন, ভাইস চ্যান্সেলর কিনতে গেছেন, ফলাফল কি হচ্ছে? ওই ইউনিয়নের ভিতরে ঝগড়া লাগছে, শিক্ষক সমিতি দুইটা ভাগ হয়ে গেছে, এক ভাগ ভাইস চ্যান্সেলর পক্ষে, এক ভাগ বিয়োগ হয়ে। এই জন্য আপনি প্রত্যেকটা ইলেকশনে তো মানে হারছেন অন্য কারণে, কিন্তু এইটা আপনাকে কোনো হেল্প করে নাই। তাহলে এই যে তারেক জিয়া বা বিএনপির যে পরিকল্পনাটা, আপনি খালি কমিটি কিনবেন, মানে কি বুদ্ধিশুদ্ধি দেখেন আপনি? আপনি কমিটি কিনে ইলেকশন করবেন, কমিটি কিনে মানে স্কুল টিচারদের মাস্টারদেরকে কিনবেন, কিনে আপনি ভোটটাকে ইনফ্লুয়েন্স করাবেন, আর দাবি করতেছেন ইলেকশনে রিপোর্ট করতে হবে। মানে আসলে কি বলতে চাচ্ছেন? একটা সেন্সিটিভ প্রশ্ন করি যে তারা বলেছে যে কিছু কিছু উপদেষ্টাকে সরাতে হবে, কোন কোন উপদেষ্টার নাম বলেনি, কিন্তু আপনার কি মনে হয় যে অবশ্যই আসিফ, তারপরে মাহফুজ, তারপরে দুই ভাই আদিল এবং খলিল, এদেরই আসলে মোটামুটি পদত্যাগ চায়? আপনার কি মনে হয়? আমি শিওর না লাস্টের দুইটা সম্পর্কে। তবে আসিফ এবং মাহফুজের অবশ্যই আমার মনে হয় যে তাদের কি যায়? তাহলে এখন এই হিসাবে কি করবে? আর একটা দল যদি আরো চারটে বলে তখন কি করবে? অথবা তারা উল্টা বলে এই দুজনকেই রাখতে হবে, তখন কি করবে? এখন যদি জামাত বলে আসিফ নজরুলের সরাইতে হইব, তখন কি হবে? তখন কি হবে? অথবা বিএনপি যদি বলে আসিফ নজরুলকেই রাখতে হবে, তখন কি হবে? এগুলো চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। প্রশ্নটা ওইটা না যে অমুক লোক থাকবে কি থাকবে না, অমুক লোক কেন থাকবে না ওটা পয়েন্ট। তার মানে কিসের ভিত্তিতে উপদেশটা করা হয়েছে তা তো কেউ কখনো খেয়াল করে না, এগুলো নিয়ে কোনো কথা বলতে চায় না। কারণ আসিফ নজরুল তাদের পক্ষে কাজ করতেছে, চুপ করেছে সারা বছর, গত 1.5 বছর ধরে আসিফ নজরুল সমস্ত বামপন্থী লোকদেরকে ধরে ধরে নিয়ে এসে ঢুকেছে, সবার কাজে লাগছে এটা, কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন তুলে নেই। এমনকি চোর আওয়ামী লীগ বিচারক গুলা তারাইতে পারতেছেন না, বাধ্য হয়ে এই এনসিপি কে ব্যবহার করে তাদেরকে বলা হয়েছে মিছিল নিয়ে তোমরা যাও। খেয়াল করেন, তারা আসিফ নজরুলকে কিছু বলতে পারছে না, এনসিপি ছেলেরা মিছিল নিয়ে গেছে, মিছিল নিয়ে যাওয়ার পরে আদালতের সেক্রেটারি, যে মানে হাইকোর্টের যে সেক্রেটারি, সেই লোকটা, সেই এমপ্লয়িটা এসে তাদেরকে বুঝাই বলে মাফ চাইছে যে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, এতদিনের মধ্যে ব্যবস্থা নিচ্ছি, আপনারা প্লিজ এখন ফিরে যান। তারপরে সেই আওয়ামী লীগের গুলাকে তাড়ানো হয়েছে, দেখা যাচ্ছিল কে? এই আসিফ নজরুল। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? কে কার? আবার যারা আওয়ামী লীগে ধরা পড়ছে তারা নাকি 80% জামিন হয়ে যাচ্ছে। সেগুলো তো আল্লাহ বিচার করবে। একটু যদি দাদা জুলাই সনদ নিয়ে কথা বলি, জুলাই সনদে এই যে আলী রিয়াজ সাহেব, তিনি বিভিন্ন দাবি দাওয়া পূরণ করলেন না, যখন যোদ্ধারা দেওয়াল টপকে আসলো উনি বলেন আচ্ছা সরি আমি চেঞ্জ করতেছি। আবার সালাউদ্দিন সাহেব বললেন যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর, যারা আসছে, অথচ আমরা দেখেছি অনেকের হাত নাই, অনেকের পা নাই, তারা নাকি ফ্যাসিবাদের দোষর। তো এ নিয়ে আমার নাহিদ ইসলাম বলল তার ফেসবুক পোস্টে যে জামাতি ইসলাম নাকি জাতির সঙ্গে রাজনৈতিক প্রতারণা করতেছে। আমি বোধ করি যে হয়তো বা চিন্তা করছিল যে যেহেতু এনসিপি সাইন করে নাই, হয়তো জামাতও সাইন করবে না, কিন্তু জামাত সাইন করে ফেলায় আমাদের সম্পাদকের পরামর্শে হয়তো বা রাগ হয়েছে। এরপরই আবার গোলাম পরোয়ার বললেন, জামাতের সেক্রেটারি, যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। নাহিদ কি বলতেছে? না এত তিক্ততা নাই বোধ, এখন অনেক সফট হয়ে গেছে। আমার যতটুকু মনে পড়ে সর্বশেষ নাহিদ তো জামাতের সভাপতিকে দেখা করতে তার হসপিটালে গেছে, একটা। 2 নম্বর হলো প্রথম রাগের চোটে অনেক কিছু বলছে। আমারও পরামর্শ ছিল এই রাগারাগি করে বলাটা ঠিক না, কারণ আপনারা দুজনে কেই ক্ষমতা নাই, ক্ষমতা আছে হিংসা। তো একসঙ্গে দুইটা শত্রু করা যায় না, শত্রু একটাই হতে হয়, প্রধান শত্রু একটাই হয়। তো সব জোট পাকায় বেলেন না, জটিল করে বেলেন না। জামাত ডেফিনেটলি ভুল করছে, সন্দেহ নেই। জামাতে ওই যে বলছি দুই লোকে পা দেওয়া কোনটা কাজে লেগে যায় বলা যায় না, এজন্য করছে। আমি আগেই বলছিলাম, ওই দিনই অনুষ্ঠানের দিনই বলছি আমি যে 2 দিনের মধ্যে জামাত রাস্তায় মিছিল আসবে, যে নভেম্বরের মধ্যে ইলেকশন দিতে, এই গণভোট দিতে হবে। আমি ঠিক তাই দেখেন দাদা, আপনি যে বলেছেন যে জামাত 2 নৌকায় পা দেয়, আমি তো অনেক দেখেছি যে তারা কেমন যেন ধরি মাছ না সুই পানি, যেমন ওই যে রোজা আর পূজা। আবার এই যে একজন বলতেছে আওয়ামী লীগ বুঝতে পারবে জামাত দুশমন ছিল না। আমি এর কারণটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে যখন আপনি কনফিডেন্ট থাকেন না আপনি যা করতেছেন এটা ঠিক হয়নি, তখন আপনি কি করেন? দুইটাই করা যায়, কি মানে দুই দিকে তাল দিয়ে রাখে। যখন বলে এই করলে না না আমি এটা করি না, তার ওইটা করছি। তো এটা হলো যখন সেলফ কনফিডেন্স না থাকে একটা লোক বা একটা দলের নেতা, তখন তারা এমন আচরণ করে।
জামাতের প্রবলেম হচ্ছে এই কারণেই তো সে বো ডাউন করে বারে বারে গিয়ে আবার ওই ইন্ডিয়ার কাছে। ও জানে এই ইন্ডিয়াকে ক্ষমতা আসতে দিবে না, এই ইন্ডিয়ায় তার বিরুদ্ধে সবচেয়ে বড় ক্যাম্পেইন করবে, সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী ক্যাম্পেইনটা তো জামাতকে দেখাই করে। এগুলো কোনটা কি জামাতের অজানা? তারপরে ও আবার সেই ইন্ডিয়ার পায়ে চুমা দিবে, কি জানি চুমা না দিলে যদি ক্ষমতা না দিতেন। দেখেন না বলে যে রোজা আর পূজা সমান। এই যে এইসব প্রবলেম তো তৈরি করে। দাদা একটু ছোট করে রোজা আলাদার কাছে যেরকম দামি, পূজা পূজা আলাদার কাছে, এর সঙ্গে তো কম্পেয়ার করার কিছু নাই। কম্পেয়ার করার কিছু নাই। আমি বলতেছি এইটা যে যারা হিন্দু সম্প্রদায় তাদের কাছে পূজাই দামি, যারা মুসলমান তাদের কাছে রোজাই দামি, কিন্তু উনি এটা একটু বুঝিয়ে, ওই যে আত্মবিশ্বাস কম তো এই কারণে উনি একটু জিনিসটাকে জটিল করে জটিল করে ফেলাইছে। ভালবালাইয়া করতে গিয়ে আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎ দেখেছে, দেখেন দিছে ওরা একেবারে তারে 12 বাজায় দিছে। এরপরে আসছে, আমি তো উনি কি করছে 7টা প্রশ্ন, আমি যে 7টা প্রশ্ন উত্তর কি হতে পারতো আপনার দিক থেকে, তাহলে এই ক্যাচালটা এই যে অপমানটা হইলেন এটা হইতেন না বলে আমি 7টা প্রশ্নের উত্তর কি হইতে পারে তাও একটা মডেল দিচ্ছি। আমি দয়া করে এই কাজটা আরেকবার করবেন না। আপনি এত ভালবালাইয়া যে আনন্দবাজারে গেছেন সাক্ষাৎ দিতে, জানেন না যে ও তো আপনাকে বিক্রি করে টিকে আছে। নালে নাই তো বাংলাদেশে, আনন্দবাজার কোনো প্রভাব নেই বাংলাদেশে, কিন্তু আপনি সেই আনন্দবাজারের কাছে মাথা ঢুকতে গেছেন এই বিশ্বাসে, তা আপনাকে করে দিলেন বে ও তো আমাকে বেচবে, আপনার সাথে তার সম্পর্ক কেনা বেচা, আপনি তার বেচার মেটেরিয়াল, আপনি কিছু একটু বুঝেন না, আপনি গেছেন আনন্দবাজারে সাক্ষাৎ দিতে। তো এটা তো প্রবলেম। দেখেন এখনো তো পারমাণিকের মাথা থেকে নামাইছে, আমি বইলে 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 এখন পারমাণিকের নামাইছে। এটা হলো স্যার এই সমস্যাটা ওদের দলের নেতাদের, আমি যতটুকু পার্সোনালি তাদেরকে চিনি, সবচেয়ে বড় এই ব্যাপারে মানে মাথা মোটা, মাথা কোনো বুদ্ধি শুদ্ধি নাই হলো তাই। ওনার চিন্তাটা হলো রাজনীতি কিছু না, কয়টা সিট পেলাম ওটা হলো কত বড় পাখি। ও জানে না যে যতগুলাই সিট পান না কেন ওই পরের বছরে আপনি জিরো কেন মাইনাস হয়ে যাবেন। যা শুধু তো লাস্ট ইলেকশন 79 ইলেকশন 8টা সিট পেয়েছে, জিরো না ইলেকশন, পরের বছর জিরো নাই। এবং এটা অভিযুক্ত জাসদের লাস্ট ইলেকশন, সিট দিয়ে আপনি একটা দলের মাপবেন আপনি এটা কি? মাথা মোটা না, আপনি গাদা না কি? আসলে মাথায় বুদ্ধি নাই, রাজনীতির দরকার নাই, খালি ইলেকশনে কটা সিট পাবেন তাই দিয়ে মাপবেন, ইলেকশনে সিটই পাবেন না দিন পর। এই যে সেম কথাগুলো আমি বলতেছি, সিট পার্টির উঠবে না, এগুলো প্রত্যেকে আসলে আগামী দিনে বিএনপিতে জয়েন করা ছাড়া অস্তিত্ব রেখা মুশকিল হয়ে যাবে। উনি যে রাজনীতি করতেন এটা উনি বলতে পারবেন না সমাজে কাউকে, কারণ ওনাকে শেষ পর্যন্ত বিএনপিতে জয়েন করতে হবে, আর যদি না করেন তাহলে আউট। এটা জানা সত্ত্বেও তারা দলের একটা সাইনবোর্ড ধরে বসে আছে, থাকতে পারবেন না। তো এটাই লাস্ট ধরে রাখা, জিতেন আর হারেন আপনার সাইনবোর্ড শেষ। জামাত ইসলাম শুধু জামাত ইসলাম, এনি সিট পার্টি, কারণ পলিটিক্স ছাড়া শুধু আপনি কয়টা সিট পেলেন তা দিয়ে আপনি কখনো টিকতে পারবেন না। এটা তায়ের বুঝে না, তায়ের সাহেবের আত্মবিশ্বাসের অভাব আছে। উনি আমেরিকা গিয়ে বলে যে কম বেশি সেম প্রবলেম দিয়েরও আছে, আপনার সভাপতিরও আছে, আমিরেরও আছে। উনি আমেরিকা গিয়ে বলে ভারতীয়রা আসবে ঘোড়ার পিঠে করে, আমরা লাত মারবো। তো ভারতীয়রা কি ঘোড়ার পিঠে আজকে কেউ কি ঘোড়ার পিঠে চলে আসে? আর আপনার কি মনে হয় যে এনসিপি কোন দিকে যাবে? এনসিপি কি বিএনপি দিকে যাবে নাকি জামাতের দিকে যাবে? এনসিপি কোন দিকে যাবে? কোন দিকে যাবে না। আচ্ছা, সেটাই আপনি তো এই প্রশ্নের ভিতরে ধরে নিয়েছেন যে ইলেকশন হচ্ছে, কিন্তু আমি তো ধরে নেই নাই যে ইলেকশন না, মানে হোক না হোক, এটা প্রস্তুতি তো হবে, এটা প্রস্তুতি তো নিবে আর কি। এনসিপি যত যাই কিছু করুক কারোর সাথে যোগ্যতা ইলেকশন জন্য, বাট মুভমেন্টের জন্য তারা আশা করে যে জামাত তাদের সাথে মুভমেন্টের দিক থেকে। তো দাদা, আমরা শেষ পর্যায়ে আছি। আজকে মানবাধিকার কর্মী নূর খান লিটন তিনি গোপনে চলে গেলেন ভারতে, আমরা কিছুই জানলাম না। একটা নিশ্চিত ইনফরমেশন নাই আসলে। যাই হোক, তাহলে আমরা এটা নিয়ে আর আলোচনা না করি, কিন্তু আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি যে ভারতের সঙ্গে 10টি চুক্তি বাতিলের দাবি আসিফের, নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা। এটা যে কি পরিমাণে কি ধরনের সরকার চালাইতেছেন, কি ধরনের কোঅর্ডিনেশন ভিতরে আছে, এটার প্রকৃষ্ট প্রমাণ। মানে এই খবরটা দেখার পরে ওনার আত্মহত্যা করা উচিত। ওনার তো আইদার প্রথম কাজ ছিল সবগুলো উপদেষ্টাকে হত্যা করে দেওয়া, বরখাস্ত করা, আর নাহলে নিজেই বরখাস্ত হয়ে যাওয়া নিজের পদে।
পদত্যাগপত্র দিয়ে দেওয়া। এগুলি কি এক একটা উপদেষ্টা এক একটা কাণ্ড করছে যেটা উনি নিজে জানেন না? এগুলো কি আসলে? আমি একটু এবং দেখেন, আচ্ছা করছেন করছে, সেইটা নিয়ে আবার পাবলিকলি বলতেছেন অমুক উপদেষ্টা কাজটা করছে, কাজটা কিন্তু ঠিক না। সেটা হইলো এই জিনিসটা আপনি ইউনূস সাহেবের সামনে মিটাইতে পারেন নাই, তার মধ্যে পাবলিকের সামনে আইছেন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এটা দুনিয়াতে দেখছেন কখনো যে এক মন্ত্রী আর এক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিতেছে? আমি আসলে বুঝি না সমস্যাটা কি। এই মানে এই হলো ইউনূস সাহেবের আসল চেহারা। না, যদি তৈয়ব সাহেব না পারে বা তৈয়ব সাহেব ফ্যাসিবাদের দোষর হয়, আজকে আমি ওই যে সামির ফেসবুক পোস্টে দেখলাম যে চরম এক আওয়ামী লীগের দোষরকে তিনি নাকি ইতালি না কোন জায়গায় একটা রাষ্ট্রদূত বানাইবেন, সাইন সব হয়ে গেছে। তাহলে আমার কাছে ওনাকে তাহলে সরিয়ে দেওয়া হচ্ছে না কেন? উনি যদি এভাবে প্রতিটা মিশনে মিশনে ফ্যাসিস্টকে পুনর্বাসন করেন, তাহলে ওনাকে সরিয়ে দিতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই যে সেদিন থেকে ইউনূস সাহেবের গভর্নমেন্ট ফর্ম করছেন, সেদিন থেকে উনি প্রত্যেকটা কাজে আওয়ামী লীগ বা ইন্ডিয়ার গায়ে আঁচ লাগে এরকম কিছু করবো না, এই নীতির দিকে চলেন নাই। এই যে ব্রিগেডিয়ার সাকাওয়াত, উনি ষষ্ঠ মন্ত্রী ছিলেন প্রথম, ওনাকে এক সপ্তাহ ঠিক তার ওনাকে চলে যেতে হয়েছিল কেন? একই উত্তর। তো ইউনূস সাহেব প্রথমে কয়েক মাস তো চেষ্টা করছে যে ইন্ডিয়ার গায়ে হাত না দিয়ে কেউ, তারপর যখন ইন্ডিয়া বলা শুরু করেছে উনি হলেন জঙ্গিবাদের নেতা, উনি হলেন ইসলামিস্টদের নেতা, রেডিক্যাল ইসলামের নেতা, তখন ওনার গায়ে লাগছে আরে খুব কার কথা বলছে। উনি আরেকটা বলে দেখেন, এই যে ফেনীতে বাদ খুলে দিছিল, উনি বাদ খুলে দিয়েছিল, উনি পরে মামলাকে ডেকে নিয়ে এসে বলছে ভাই পরের বার বাদ খুললে কিন্তু আমাদেরকে আগে বললেন। ওনার যেখানে বলার কথা বাদ দেওয়াটা তো হারাম, তুমি আমার বিরুদ্ধে কাজ করছো আমাকে না জানাই বাদ খুলছো কেন? পানির রাইট সম্পর্কে কোন আইন সম্পর্কে কিছু করেন নাই। এমনি কে লোকে আমি বলি যে এটা অরাজনৈতিক, এটা হ্যাঁ পলিটিক্যাল। পলিটিক্যাল মানে রাজনৈতিক বিদ্বেষী লোক, কিন্তু শুধু না জানা না, রাজনীতি উনি ঘৃণা করেন, তার সঙ্গে সারা জীবন ঘৃণা করে আসছেন। আচ্ছা ভান করতেছেন বিরাট কিছু করতে পারবেন, এটা কিছু করবেন রাজনীতি। একদম শেষ একটু একটু জানতে চাই, আসলে আমি জানি না আপনি এই বিষয়ে আলোচনা করবেন কিনা, কারণ কোনো ইনফরমেশন নাই। আমি চেষ্টা করেছি, কিন্তু অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। এই যে 15 তারিখে নাকি ভারতীয় 3 গোয়েন্দা আসলো মেজর জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে, তারপরে দিন আবার জেনারেল ওয়াকার গেল আবার ওই যে লালমনিরহাটের দিকে। কোনো সত্যতা পাই নাই, আমিও পাই নাই। আমি যতটুকু খবর নিয়েছি, যতটুকু খবর আমার অ্যাক্সেস আছে, আমি এরকম খবর পাইনি। ওয়াকার সাহেব ঠাকুরদা মানে সোদপুর বা যেখানে যাক না কেন, ওখানে গিয়ে কারো তৃতীয় কারোর সাথে কথা হয়েছে এরকম তথ্য আমি জানতে পারিনি। বাট ওখানে যাওয়াটাই তার অন্যায় হয়েছে বলে আমি মনে করি। ওনার তো ক্যান্টনমেন্টের বাইরে যাওয়াটাই তো নিষেধ। আমার কিন্তু উনি তো তারপরে আবার ওই জুলাই সনদে সেখানেও তো উনি অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, এখানেও তিনি গিয়েছেন। না ঠিক আছে, এখন ওটা কি জন্য গেছেন, ওটা তো যাওয়া উচিত। উনি তো স্বাভাবিক লোক না, এই অর্থে যে যারা সম্ভাব্য আসামি তাদেরকে তো অলরেডি যতটুকু জানি আর্মি ইন্টারনাল ডিসিপ্লিনে সবাইকে এমপিদেরকে আন্ডারে থাকতে বলছে, এমপির আন্ডারে, অর্থাৎ গেটে যেতে গেলে এমপি তাদেরকে আটকাবার কথা। তখন উনি এগুলা নিজের পদবি দিয়ে যদি ভঙ্গ করে থাকে, ঠিক যেমন আপনার ইয়ের প্রসঙ্গে কথা উঠেছে, কোভিড প্রসঙ্গে, আমার জানা মতে ইন্টারনাল যে ইনকোয়ারি হয়েছে সেই ইন্টারনাল ইনকোয়ারিতে এটা প্রমাণিত। এবার সাক্ষ্য নেওয়া হচ্ছে কোন কোন এমপি কে ওয়াকাশের নিচে ডেকে এসব নির্দেশ দিয়েছেন চলে যেতে দেওয়ার জন্য, এবং সেসব লোকেরা, সেসব এমপি ডিউটিতে থাকা সৈনিকেরা তারা সাক্ষ্য দিয়েছে, এবং সেই সাক্ষ্য কাগজপত্র বোধহয় তাজুল হাত পর্যন্ত পৌঁছে গেছে আমি যত জানি। এগুলোর সময় আমরা দেখব কি হয় বাড়িতে। ফলে এমনিতেই ওয়াকার সাহেবের একটা টেন্ডেন্সি আছে যে আমি সেনাপ্রধান সব করতে পারি, এমন একটা ধারণা। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি, ওয়াকার সাহেবের কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। উনি বরং এখন যত চেষ্টা করবেন ততই আরো পা দেবে যাবে, তত নির্মম ভাবে ওনার জীবন পরিণতিটা। তাহলে ওনার জন্য ভালো হবে কোনটা? যে ভালো হতো যে করে নাই, সবচেয়ে ভালো হতো ওনার জন্য একদম মামুন সাহেবের মতো সার্জার করা, রাজশাহী মামুন সাহেবটা, মামুন বুঝছেন নিশ্চয়ই, আইজি মামুন এটা দেখে খারাপ লাগছে যে ওনাকে ওই যে কোর্ট পাড়ায় ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে নিয়ে যাচ্ছে, দুই পাশে দুটো পুলিশ তাকে ধরে রাখছে, সুন্দর করে হেরে যাচ্ছে, ধরে রাখতে হচ্ছে না, কিন্তু ওইটুক তো অপমানজনক। কিন্তু ওইটুক সহ্য করলে কিন্তু যখন কেসটা মিটে যাবে তখন উনি কিন্তু খালাস পাবেন বলে আমার ধারণা।
তো ওইটুক জন্য এই অপরাধ মানে এই কষ্টকর কাজটা করতে হতো, কিন্তু ওয়াকার সাহেব সেটা করতে রাজি না। তাহলে ওনাকে পরিষ্কার করে বলতে হতো কি দেখে নির্দেশ দেওয়া হয়েছে একদম ওখানে আবার কোনো লুকানো হয়েছে যদি প্রমাণ হয় তাহলে কিন্তু সাজা হয়ে যাবে আবার। একদম ওপেনলি ওপেন মাইন্ডে সৎভাবে বলতে হবে যা যা হয়েছে, কি কি অপরাধ উনি করেছেন ওটা নিজের মুখে বলবেন। কিন্তু সেই সময় তো পার হয়ে গেছে বলে আমার ধারণা। এইটার সুযোগ ছিল, আমি যতটুকু জানি এটা নিয়ে অনেকবার আলাপও হয়েছে ডিসেম্বরের দিকে, ডিসেম্বর জানুয়ারির দিকে, এবছরের জানুয়ারির দিকে বিস্তার আলোচনা হয়েছে, ফাইনালি সিদ্ধান্ত নিতে পারে না। আর এটা উনি ডাকবি কি দিয়ে এখন পানির মতন পরিষ্কার যে উনি হলেন সেই লোক, উনি হলেন সেই সেকেন্ড কমান্ডার যার নির্দেশে পুরো এই খুনগুলা হচ্ছে। প্লাস যেদিন থেকে উনি সেনাপ্রধানের দায়িত্ব নিলেন সেদিন থেকে এই যে আয়নাঘরের কাণ্ডগুলো ঘটছে এগুলোর দায়িত্ব ওনার করেন, উনি কেমনি এগুলাকে থেকে অস্বীকার করবেন? আমি তো দেখি নাই এটা বললে হবে? ওনার ডিসি ভাই প্রধানগুলা কি করতেছে মানে খবর নিতে হবে না? এটা প্রত্যেকে তার রিপোর্টিং করতে পারত। প্লাস তার হাতে তো একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, মিলিটারি ইন্টেলিজেন্স, এমআই যেটাকে বলে। তার এমআই লোকেরা কি করতেছিল? ঘুমাইতেছিল। আয়নাঘরে কি হইতেছে এরা তাকে রিপোর্ট করে নাই, তো এমআই এর লোকগুলা ওই চিফ সবাই তো দায়ী আসলে। তাদের ডিউটি ছিল সেনা প্রধানকে ইনফর্ম করা যে এখানে এই বেআইনি কাজগুলো হচ্ছে, ওগুলো দায়িত্ব আমি নিবো কেন? আমরা প্রথম দিনই তো হাসিনাকে বলা উচিত ছিল যে আমি এই দায়িত্ব নিতে পারবো না। আপনি কি কিছু করেন নাই তাহলে এগুলো কি হবে? এর দায় আসবে না এখন আপনার উপরে? তাতেই সহজ। একটা আস্ত মানুষকে আপনি গুম করে দিবেন ইয়েতে কি জানি আমরা যেটাকে বলি যে ওই নদীর মোহনা নিয়ে ফেলে দিয়ে আসবেন, হ্যাঁ কেউ যাবে না। তারপরে জেআইসি টিএফআই এগুলোতে বন্দী করে রাখবেন। এত সহজ না জিনিসগুলো। এবার একবার যখন বান্নটা খুলে গেছে না, এটা সবাইকে আপনার ইনভলভ করে ছাড়বে। কার কি কতটুকু দোষ ছিল এগুলো সব রেকর্ডেড হয়ে আছে এবং এগুলোর এখন কোর্টে উঠবে। আপনারা কেউ এটা ফিরাতে পারবেন না। একমাত্র পথ হলো রাষ্ট্রকে হয়ে যে স্বীকার করে নিয়ে একদম প্রত্যেকটা ঘটনা স্বীকার করতে হবে স্বেচ্ছায়। এটা করে যতটুকু মাপতে দেবে, এ বাদে আপনাদের পরিণতি জাস্ট ফাঁসির দড়ি। ওই এনজিও কি জানি হিউম্যান রাইট ওনাদেরকে নিয়ে এসেও ফাঁসির দড়ি থেকে আসতে হবে। বাংলাদেশ ফাঁসি বদলাবে না, ফাঁসির নিয়ম সর্বোচ্চ শাস্তি ফাঁসি। অনেক ধন্যবাদ। আপনি জি জি আমরা শেষ, শুধু আমরা অনুষ্ঠান অলরেডি শেষ, শুধু একটা কথাই বলে রাখি। আপনি গত টক শোতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে গাধা বলেছিলেন। তিনি বলেছেন যে আসলে তিনি এটা শুনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, এজন্য তিনি বলেছেন তিনি অপরাধ করেছেন। হ্যাঁ, এটা আমি আঘাত করতে চাই না, যদি আঘাত পেয়ে থাকে আমি সরি। আমি খালি বলছি এটা বোকামি, দাদা বলতে বোকামি। এটা কেমন করেন আপনি? যেটা আপনার এখতিয়ার না। তিনি বলছেন আমি তো অপরাধ করি নাই, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে বলেছে, আর কারণ নামে ওয়ারেন্ট। উনি ট্রাইব্যুনালের মুখপাত্র। ট্রাইব্যুনালটা যে ইউনূস সাহেবের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ তার আন্ডারে না, এটা কি উনি জানতেন না? জুডিশিয়ারি ইউনূস সাহেবের আন্ডারে না। এই যে দেখছেন, উনি তো এইটাই জানেন না। উনি একটা এপি পুরো প্রধান হয়ে বসে আছেন, হইলো কাউকে জিজ্ঞেস করে নিতেন। এত আকবার এটা সামাই দরকার কি তার? মানে এখতিয়ার বুঝতে হবে না ওনাকে? উনি কি কোর্টটার প্রেস সচিব? কোর্টের পাবলিককে মিডিয়াকে ফেস করার জন্য তো লোকই আছে। আর সেক্ষেত্রে ওরা তো অ্যাটর্নি ইয়েগুলা, এখন অ্যাটর্নি গুলো তো নিজেরাই যায়, নিজেরাই প্রেসের সাথে মিট করে। মাঝখানে তো আপনাকে দরকার হয় না ওদের। আপনার সীমানা বোঝা উচিত ছিল, যেগুলো ইউনূস সাহেবের আন্ডারে, এক্সিকিউটিভের আন্ডারে, আপনি কেবল তাদের লোক, তাও তাদের বেশি লিপ সার্ভিস দিতে যাবেন না। আপনার উচিত তো প্রত্যেকটা যা আপনাকে বলতে বলা হচ্ছে ডকুমেন্ট নিয়ে রাখা হাতে। এবং ওনারা কিন্তু জিজ্ঞাসা করে নাই, উনি একবারই তার ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন। এই আকবায়ে যে বলে তাকে আমি কি বলবো, বোকা গাধা ছাড়া কি বলবো? বাট পার্সোনালি তাকে আঘাত করা আমার কোনো পারপাস না, এখনো নাই। পার্সোনালি আমি তাকে পছন্দ করি, সেটা কোনো জিনিস। কিন্তু আমি এই ধরনের গাধামি কাজকে, একটা বোকামি কাজকে আমি চিন্তা করতে পারি না। তেমন লোক আপনি এইটুকু চিন্তা করবেন না যে আপনার সীমানা কোথায়। কে না জানে যে সেপারেশন অফ জুডিশিয়ারি বলে একটা বিশাল তত্ত্ব আছে, এটা নিয়ে একটা জাস্ট
নেটে লিখে একটু সার্চ দেন, এত অজস্র তথ্য পাইবেন, আমি তথ্যের চাপে পড়ে খাইতে যাবেন। সেপারেশন জুডিশিয়ারি জিনিসটা রাজতন্ত্রের আমলে 1650 সালে যে রিপাবলিক হয়েছে তারও আগে থেকে সেপারেশন জুডিশিয়ারি চালু আছে ইংল্যান্ডে মানে বুঝতে পারতেছেন, হোল ইউরোপে এটা চালু, এবং এটা তো খুবই প্রতিষ্ঠিত একটা সত্য যে রাজাও যদি ইয়েতে জুডিশিয়ারিতে হাত দেয় তাহলে তো হবে না। এবং তাও আমি উদাহরণ দিয়ে বলেছি যে কেন রাজার হাত থেকে ওই ক্ষমতাটাও চলে গেছে, যে আগে বিচার করতে বিচারকের, আর বিচারকের সাথে কোনো সম্পর্ক নাই রাজার, কেবল বিচারটা ঘোষণা করতো রাজা, এই ক্ষমতাটা দেওয়া ছিল। ওই যে বোনের কেসটা উনি প্রকাশ করতে রাজি হন নাই, সেইটার জন্য আবার এটা হয়েছে উঠে, এবং ফাইনালি রাজার হাত থেকে ওই ক্ষমতাটাও কেড়ে নেওয়া হয়। এরপর থেকে বিচারকরাই রায় ঘোষণা শুরু হয়, তখনও কিন্তু রাজতন্ত্র হচ্ছে ইউরোপে। জি, এই মিনিমাম এইগুলা, এই যে আপনার মাজদার হোসেন মামলা নিয়ে এত আলোচনা হচ্ছে ওই 111 আমল থেকে, আপনি এগুলো একটা আপনার কানে ঢোকে নাই? মাজদার হোসেন মামলাটার ইয়েটা কি, সাবজেক্ট ম্যাটারটা কি? সেপারেশন জুডিশিয়ারি আপনি নিজে যে একটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, এটা আপনি বুঝেন নাই, না বুঝে এই জায়গায় ঢুকে গেলেন কেন, ঢুকে যান কেন? দাদা এটা কি সত্য যে এই মাজদার হোসেনের মামলা নিয়েই শেখ হাসিনার সঙ্গে ওই সুরেন্দ্র কুমার সিনহার ঝামেলা হয়? না, মানে ওইটা নিয়েই মেলা মেলা বিষয় ছিল। জি, ঝামেলাতে একটা না। আর এই বাংলাদেশের হিন্দু আরেক প্রবলেম, এরা সবাই এক একটা বাংলাদেশের মোদির এজেন্ট মনে করেন নিজেদেরকে। সুরেন্দ্র সিং এর মতন অবস্থা দেখেন আপনি, উনি গেছেন গুজরাটের এক প্রাইভেট ল কলেজের অডিটোরিয়াম উদ্বোধনে, আপনি চিন্তা করেন, উনি বাংলাদেশের একটা সিটিং চিফ জাস্টিস, গিয়ে উনি মোদিকে বুঝাচ্ছেন হাসিনা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব ভালো রাখছে, বুঝছেন? এই যে উনিও কিন্তু বুঝেন সেপারেশন জুডিশিয়ারি, হাসিনা গভর্নমেন্ট ভালো না মন্দ, এই সার্টিফিকেট বিদেশি কারো কাছে কি দেওয়ার কাজ কি উনার? উনি কি হাসিনার সাথে কাজ করেন অধীনে, নাকি উপরে, নাকি কোন হাসিনাটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের লোক, উনি জুডিশিয়ারি হেড, উনি কেন হাসিনা প্রশংসা করতে যাবেন? হাসিনার প্রশংসাও না, বদনামও না, এই কোনোটাই তার কাজ না। ওটা আলাদা ডিপার্টমেন্ট, আপনি আলাদাটা, দুইটার ক্ষমতা আলাদা। উনি কেমনে হাসিনার জন্য প্রশংসা করতে চান মোদির কাছে? এটা হচ্ছে মানে সাবমিসিভ হিন্দুর অ্যাটিটিউড। আপনি নিজেকে নিচে থাকতে 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 মনটা নিচে করে ফেলেছেন আসলে। আপনি ক্ষমতা দিলে আপনি ক্ষমতা অনুযায়ী ত্যাগ করতে পারছেন না, নিজেকে দেশের নাগরিক মনে করতে পারছেন না, এই যে নাগরিক মনে করছেন, নিজেকে স্বাধীন মনে করছেন, নিজেকে ইকুয়াল মনে করতে পারছেন না। সেই লোক মানুষের ইকুয়াল রাইট দিবে কি? নিজে বলতে পারছেন না যে আমি হিন্দু, সো হওয়ার তাতে কি হয়েছে, আমি দেশের নাগরিক, আমি নাগরিক, এবং আমি চিফ জাস্টিস হিসেবে আমার যা অধিকার এবং আমার যা দায়িত্ব তাই আমাকে করতে হবে। আমি কে, কোন ধরনের কি তাতে কিন্তু এটা বলতে পারছে না, অনেকে গিয়ে কেন সার্টিফিকেট দিতে হবে হাসিনাকে? জনাব গৌতম দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ সময় দিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যে ঘটনাগুলো চলছে না বিশ্লেষণ আপনি করেছেন, এবং আশা করি আমার দর্শকরা আপনার কথার মর্মার্থ উপলব্ধি করতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা এতক্ষণ ধরে দেখেছিলেন এবং ভবিষ্যতেও দেখবেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।